এটা আমি এলাকায় মুখ দেখাইতে পারি না। এলাকার মানুষ, ধন্যবাদ মাননীয় সদস্য। আমাকে এখন বেঁধে রাখবে মাননীয় স্পিকার। আমি ভিক্ষা চাই এই সংসদের কাছে। হাসনাত আব্দুল্লাহ এমপির বিরুদ্ধে মব করেছে ছাত্রদল যুবদলের সন্ত্রাসীরা। এদিকে আজকে সংসদে হাসনাত আব্দুল্লাহ মবের শিকার হয়েছে। হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে অসংখ্য এমপিরা কেঁপেছে। প্রাণ ভিক্ষা চায় হাসনাত আব্দুল্লাহ, অসংখ্য কথা বলে কান্না করে করে। একেবারে ধামাকাদার খবর, ধ্বংসের খেলা শুরু হয়ে গেছে। এবার সরাসরি হুমকি দিয়ে বসলো এর যে অবরোধ নীতি সেটাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দিয়েছে। হাত দেওয়ার সাহস যেন কেউ না করে। তিনজন তরতাজা মানুষ কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছে এবং তাদের এখন জানাজার প্রস্তুতি নিচ্ছে এবং এটি দেবিদ্বারের প্রতিনিয়ত ঘটনা। তারেক জিয়াকে বাধ্য করে সুখবর আদায় করে নিল জামাত ইসলামী জোট। তারেক জিয়াকে চেপে ধরে অনেকটা ঘাট ধরে বলিয়েছে জামাত। তারেক জিয়া বলেছেন যে জুলাই সনদ বিএনপি সই করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। তারেক রহমানকে আসলে পরামর্শ দিচ্ছেন কারা? কারাই বা তাকে বিভিন্ন তথ্য সরবরাহ করছেন? বেশ কয়েকদিন ধরেই এটি নিয়ে ভাবছিলাম এবং আজকে এটি নিয়ে আপনাদের সামনে কিছু সংক্ষেপে কিছু আলোচনা। সদস্য মাননীয় চিফ হুইপ এটা এক্সপান্স করা হলো। এট দ্য সেম টাইম অল দ্য মেম্বার্স, অনারেবল মেম্বার্স, আমরা যখন মহান সংসদে যে কোনো স্টেটমেন্ট দেই আমরা নিজেরা ক্লারিফিকেশন করে মহান সংসদে উপস্থাপিত করব ভবিষ্যতে। সংসদের প্রত্যেকটা এমপিকে টার্গেট করে বক্তব্য দিয়েছেন আজকে সংসদের স্পিকার। অন্যদিকে হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে আজকে সংসদ উত্তাল হয়েছিল। হাসনাত আব্দুল্লাহ এক প্রকার কান্না করে করে সংসদের কাছে ভিক্ষা চেয়েছিল একটা বিষয়। এই নিয়ে প্রত্যেকটা এমপি হাসনাত আব্দুল্লাহর উপর কেঁপে গিয়েছিল সংসদ অধিবেশনে এবং নতুন অনেক ঘটনা ঘটেছিল সেখানে। দর্শক শ্রোতা, আজকে সংসদে যা যা হয়েছে এবং হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে অসংখ্য তথ্য যে ছড়িয়েছে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে এবং আরো অনেক এমপিদের বক্তব্যে অসংখ্য ঘটনা ঘটে সেই সবও দেখতে পারবেন। আসুন দর্শক শ্রোতা, আমরা কথা বাড়াবো, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। কথা বলার জন্য ঠিক সেই মুহূর্তে আমার দেবিদ্বারে তিনজন তরতাজা মানুষ কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছে এবং তাদের এখন জানাজার প্রস্তুতি নিচ্ছে এবং এটি দেবিদ্বারের প্রতিনিয়ত ঘটনা। বাংলাদেশে কোনো সড়ক নেই, বিভাগীয় শহরের দুইটা বিভাগীয় শহরকে যুক্ত করেছে, কিন্তু সেই রাস্তার প্রশস্ত হচ্ছে মাত্র 18 ফিট। মাননীয় স্পিকার, আমি কুমিল্লা এবং সিলেট মহাসড়কের কথা বলছি। মাননীয় স্পিকার, কুমিল্লা এবং সিলেট মহাসড়ক যেটা ময়নামতি, দেবিদ্বার, জাফরগঞ্জ, কংসনগর হয়ে ব্রাহ্মণপাড়া, কুটিচমুহনী গিয়েছে, এই রাস্তাটা একটা মহাসড়ক যে রাস্তা দিয়ে 10 লক্ষ মানুষের যাতায়াত এবং যেটা দুইটা উপজেলাকে ব্রাহ্মণপাড়া, বুড়িচং এবং দেবিদ্বারকে সংযুক্ত করেছে। যেখান থেকে চিটাগং থেকে যদি আপনি সিলেটে যেতে হয় অথবা সিলেট থেকে যদি চিটাগংয়ে আসতে হয়, একমাত্র রাস্তা যেটা মাত্র মাননীয় স্পিকার 18 ফিট। এই 18 ফিট রাস্তা দিয়ে প্রত্যেক দিন এটা মৃত্যুর মিছিলে সেটা পরিণত হয়েছে। দেবিদ্বার বুড়িচং অংশটা প্রত্যেক দিন মৃত্যুর মিছিল। কেবল এই মাসটাই 23 জন মানুষ মৃত্যুবরণ করেছে এই সড়কে দুর্ঘটনায়। মাননীয় স্পিকার, আমরা যখন মন্ত্রীদের মহোদয় বা প্রশাসনের সাথে কথা বলি, এটা হচ্ছে এক ধরনের প্রশাসনিক জটিলতায় আজকে দীর্ঘ 10-12 বছর এখানে কোনো ধরনের কাজ হচ্ছে না। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার মধ্য দিয়ে মন্ত্রী মহোদয় নিশ্চিত করবেন কি কবের মধ্যে এই মৃত্যুর মিছিল থামবে এবং এই মহাসড়ককে, এটা লাইন অফ ক্রেডিটের আন্ডারে 6 লেনে হওয়ার কথা থাকলেও এটা মাত্র 18 ফিট হয়ে আছে। মাননীয় স্পিকার, এটা আমি এলাকায় মুখ দেখাইতে পারি না। এলাকার মানুষ, ধন্যবাদ মাননীয় সদস্য। আমাকে এখন বেঁধে রাখবে মাননীয় স্পিকার। আপনার মাধ্যমে মন্ত্রী মহোদয়কে যদি আপনি একটা রুলিং দিতেন এই বিষয়ে যেন উনি যথাযথভাবে ব্যবস্থা নেয়। আমি ভিক্ষা চাই এই সংসদের কাছে। এই রাস্তাটা 10 লক্ষ মানুষের প্রাণ বাঁচাবে। মাননীয় স্পিকার, আমি আপনাদের কাছে ভিক্ষা চাই এই রাস্তাটাকে প্রশস্তকরণের জন্য দ্রুত এটার আপনারা ব্যবস্থা নেবেন। মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি 71 বিধিতে একটা নোটিশ প্রদান করুন, সেটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে। তখন মাননীয় মন্ত্রী জবাব দিবেন, আপনি সংশ্লিষ্ট মন্ত্রী যখন জবাবটা দিবেন ইট উইল ওয়ার্ক আপন দ্য প্রসিডিওর। আমার মনে হয় আপনি 71 বিধিতে একটা নোটিশ দেন। হাসনাত আব্দুল্লাহ এমপির বিরুদ্ধে মব করেছে চট্টগ্রামে ছাত্রদল যুবদলের সন্ত্রাসীরা। কিন্তু মব করে হাসনাত আব্দুল্লাহকে মোটেও ঠেকানো যাবে না, ঠেকানো যায়নি। বিতর্কিত করার অপচেষ্টা ব্যর্থ হয়েছে। হাসনাত আব্দুল্লাহ কি জিনিস অচিরে বিএনপি টের পাবে। হাসনাত যা করেন বুঝে শুনেই করেন। তো দর্শক, মিডিয়াগুলো কত বড় শয়তানি করেছে দেখেন। হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামের সাবেক মেয়র, বিএনপি নেতা,
মঞ্জুরুল আলমের বাসায় গেছেন, যে কারণেই গেছেন পহেলা বৈশাখের দিন। এখানে বিএনপি সন্ত্রাসীরা তাকে ঘিরে ধরেছে, তা এক কথায় বলে তার উপর মব করেছে, একজন এমপির উপর মব করেছে ছাত্রদল যুবদল অ্যাফিলিয়েটেড সন্ত্রাসীরা। আর বিএনপির দালাল সমস্ত মিডিয়া তারা শিরোনাম করছে যে চট্টগ্রামের মঞ্জুর আলমের বাসায় হাসনাত আব্দুল্লাহ, ছাত্র জনতার প্রশ্নের মুখে, ছাত্র জনতার তোপের মুখে, এরকম ভাবে শিরোনাম করা হচ্ছে। আরে ছাত্র জনতা মানে ওরা তো ছাত্রদল যুবদল। মিডিয়াগুলো সবচেয়ে বেশি শয়তানি করেছে হাসনাত আব্দুল্লাহর মঞ্জুরুল আলমের বাসায় যাওয়া নিয়ে, যে ছাত্র জনতা নাকি তাকে ধরেছে, ছাত্র জনতা প্রশ্ন করেছে তোপের মুখে। একমাত্র আমার দেশ পত্রিকা এখানে রাইট শিরোনাম করেছে, চট্টগ্রামের হাসনাত আব্দুল্লাহর সঙ্গে মব সৃষ্টি অভিযোগ ছাত্রদল যুবদলের বিরুদ্ধে। অভিযোগ না, একদম সত্য। এভাবে বলতে পারতাম যে চট্টগ্রামের হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মব সৃষ্টি করেছে ছাত্রদল যুবদল। এটা হচ্ছে আসল ঘটনা। বিএনপি এখন একটা মববাজ দলে পরিণত হয়েছে, জাতীয়তাবাদী মববাজ দল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে মবকে প্রশ্রয় দেওয়া হবে না, অথচ সমস্ত মব এখন করেন। মনে রাখবেন যে সামাজিক পাওয়ার ছাড়া মব করা যায় না। এখন যত মব দেখছেন এগুলো সব করছে বিএনপির সাথে রিলেটেড যারা, তারা। তো দর্শক, হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে ছাত্রদল যুবদলের এই মব সৃষ্টির তীব্র নিন্দা প্রতিবাদ জানায়। চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুরুল আলমের বাসায় গেছেন হাসনাত আব্দুল্লাহ। তো এমন ভাবে বিএনপি সন্ত্রাসীরা প্রচার করছে যে মঞ্জুরুল আলম আওয়ামী লীগের, অথচ এই মঞ্জুরুল আলম বিএনপির হয়ে মেয়র ইলেকশন করেছেন, মহিউদ্দিন চৌধুরীকে হারিয়েছেন। তিনি একজন বিএনপি নেতা। অতি সম্প্রতি তিনি খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল করেছেন, এবং মঞ্জুরুল আলম একজন দানবীর ব্যক্তিত্ব, তিনি সব জায়গায় দান খয়রাত করেন। এমনকি এই মক্কা মদিনায় সাধারণ জনগণ যে ইফতার করে, এই সব ইফতার কিন্তু সৌদি আরবের রাষ্ট্রীয় টাকায় না, পৃথিবীর বিভিন্ন দেশের দানবীরা টাকা পয়সা পাঠান, তার মাধ্যমে বিশেষ করে বাংলাদেশিদের জন্য যে বরাদ্দ, তার একটা বড় অংশের যোগানদাতা এই মঞ্জুরুল আলম। তিনি বাংলাদেশেও বিএনপির লোকজনকে খাওয়ান। এমনকি চট্টগ্রামে আসলাম চৌধুরীর এই সর্বশেষ নির্বাচনেও তার নির্বাচনী জনসভায় প্রচারণা চালিয়েছেন। আমির খসরু মাহমুদ চৌধুরীরা তার সাথে ছবি তুলে ধন্য হতেন, সে ছবি আমাদের কাছে এসেছে। একজন বিএনপি নেতা, বিএনপির কাছে একজন অ্যাকসেপ্টেড লিডার। এবং এই মঞ্জুরুল আলমকে খালেদা জিয়ার কাছে নিয়ে এসেছিলেন আজকের বিএনপির ডিফেক্টিভ প্রাইম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। রাজনীতিতে পর্দার আড়ালের খেলা সবসময় রহস্যময়। 5ই আগস্ট আকাশপথ ব্যবহার করে পলায়ন আমরা দেখেছি, কিন্তু এবার কি তবে মাটির নিচের প্রস্তুতি? যে প্রধানমন্ত্রী জনগণের বিপুল সমর্থন নিয়ে মসনদে বসেন, তাকে কেন গদি রক্ষার জন্য কয়েক তলা নিচে বাংকার আর গোপন সুড়ঙ্গ বানাতে হয়? এটি কি নিছক নিরাপত্তা, নাকি অনিবার্য পতন থেকে বাঁচার আগাম পরিকল্পনা? আজকের অনুসন্ধানে আমরা দেখাবো কিভাবে জনগণের করের টাকায় তৈরি হচ্ছে এক গোপন এক্সিট রুট, যা নিরাপত্তা নয় বরং এক গভীর ভয়ের বহিঃপ্রকাশ। ক্ষমতার মায়া বড় অদ্ভুত। যারা একসময় বুক ফুলিয়ে রাজপথে বিপ্লবের কথা বলতেন, আজ তারা মাটির নিচে নিরাপদ আশ্রয়ের সন্ধানে। প্রশ্নটি নিছক কৌতূহল নয়, কেন একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে নিজের বাসভবনের নিচে গোপন সুড়ঙ্গ কিংবা অত্যাধুনিক বাংকার নির্মাণের কথা ভাবতে হয়? এটি কি বহিরাগত শত্রুর হাত থেকে বাঁচার জন্য, নাকি দেশের সাধারণ মানুষ যারা তাকে ভালোবেসে ক্ষমতায় বসিয়েছিল, আজ তাদের চোখ দেখেই তিনি ভয় পাচ্ছেন? ইতিহাস সাক্ষী, যখন কোনো শাসক তার জনগণের সাথে বেইমানি করেন, যখন প্রতিশ্রুতির ফুলঝুরি কেবল বক্তৃতার মধ্যেই সীমাবদ্ধ থাকে, তখন থেকেই শুরু হয় পতনের ক্ষণগণনা। আর যখন অবচেতন মন বুঝতে পারে যে পতন অনিবার্য, ঠিক তখনই শাসকরা খুঁজতে শুরু করেন পালানোর নিরাপদ পথ। এই বাংকার প্রকল্প আসলে রাষ্ট্রের সক্ষমতা নয়, বরং জনগণের রায়ের বিরুদ্ধে গিয়ে টিকে থাকতে চাওয়ার এক করুণ আরতি। 2024 সালের গণ অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে গেছে। পুরনো গণভবন আজ জাদুঘর। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানের একটি ব্যক্তিগত বাসভবন থেকে রাষ্ট্র পরিচালনা করছেন। সরকারি ভাষ্য অনুযায়ী একটি সাধারণ আবাসিক এলাকায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করা এসএসএফ এর জন্য কঠিন। সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে, রোগীদের ভোগান্তি বাড়ছে। কিন্তু এই বাস্তবতাকে ঢাল হিসেবে ব্যবহার করে যে মহাপরিকল্পনা সাজানো হচ্ছে, তার উদ্দেশ্য কি আসলেই জনসেবা, নাকি জনগণের নজর থেকে দূরে এক কালো ছায়ার রাজত্ব গড়ে তোলা? গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় হেয়ার রোড বা মিন্টো রোডের 5-6টি বিশাল স্থাপনা নিয়ে যে আধুনিক কমপ্লেক্স বানাতে যাচ্ছে, তার
আসল রহস্য লুকিয়ে আছে মাটির গভীরে। গণপূর্ত অধিদপ্তরের ঘনিষ্ঠ সূত্রগুলোর তথ্য অনুযায়ী এই নতুন কমপ্লেক্সের সবচেয়ে আলোচিত অংশ হল এর নিরাপত্তা অবকাঠামো। সেখানে তৈরি হচ্ছে এমন এক বাংকার যা পারমাণবিক হামলা সহ্য করতে পারবে। কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন, বাংলাদেশের ওপর কে পারমাণবিক হামলা করতে আসছে, নাকি এটি কেবলই একটি অজুহাত? আসল বিতর্কের জন্ম দিয়েছে গোপন সুড়ঙ্গ বা সিক্রেট টানেলটি। রাজনৈতিক বিশ্লেষক এবং বিরোধী দলগুলোর একটাই প্রশ্ন, এই সুড়ঙ্গের শেষ প্রান্ত কোথায়? যে প্রধানমন্ত্রী বুক চিতিয়ে জনগণের সামনে দাঁড়াতে ভয় পান, তিনিই কেবল সুড়ঙ্গের পথে পলায়নের পরিকল্পনা করেন। এটি কি ভবিষ্যতের কোনো ছাত্র জনতার আন্দোলন থেকে বাঁচার এক গোপন প্রস্তুতি? যখন রাজপথ মানুষের দখলে চলে যাবে, তখন মাটির নিচ দিয়ে চোরের মতো পালিয়ে যাওয়ার এই নীল নকশা কি জনগণের সাথে বড় ধরনের বেইমানি নয়? শাসকরা যখন জনগণের ভালোবাসার চেয়ে সুড়ঙ্গের দেয়ালে বেশি ভরসা করেন, তখন বুঝতে হবে গণতন্ত্রের কফিনে শেষ পেরেকটি মারা হয়ে গেছে। এই বিশাল কর্মযজ্ঞের পেছনে আসল বিনিয়োগ কি কেবল টাকার, নাকি জনগণের বিশ্বাসের লাশের ওপর দাঁড়িয়ে এই প্রাসাদ নির্মাণ? তারেক জিয়াকে বাধ্য করে সুখবর আদায় করে নিল জামায়াত ইসলামী জোট। তারেক জিয়াকে চেপে ধরে, অনেকটা ঘাট ধরে বলিয়েছে জামাত। তারেক জিয়া বলেছেন যে জুলাই সনদ বিএনপি সই করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। মাননীয় প্রধানমন্ত্রী জনাব শিশু মুক্তিযোদ্ধা তারেক রহমান। এই যে কথা, এটা তারেক রহমানের কথা না। তারেক রহমান এটা বলেন নাই বা বলতে চান নাই। বাস্তব হচ্ছে যে জামাত এটা তারেক রহমানের মাধ্যমে বলিয়েছে, বলতে বাধ্য করিয়েছে। হ্যাঁ, এটা একটা সুখবর যে প্রধানমন্ত্রী বলেছেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। ভালো। দেখেন, একদিকে বিএনপির সমস্ত নেতারা জুলাই সনদকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে, গণভোটকে অবৈধ বলছে, জুলাই সনদ এটা কিছুই না, এটা একটা 3 জোটের রূপরেখার মতো, এটা কোনো বাধ্যবাধকতা নেই। কেউ বলছে ইমোশন, আবার জুলাই সনদ অনেক ধারাকে অযৌক্তিক বলছে, আর এখন আবার বলছেন যে অক্ষরে অক্ষরে। এখন এখানে একটা কথা বলেছেন যে জুলাই সনদ বিএনপি সই করে, তার মানে বিএনপির নোট অফ ডিসেন্টের আলোকে তারপরও করুক। বিএনপির নোট অফ ডিসেন্ট ওইটা বাদ দিলে যা সেগুলোই পারলে করুক না, তাই তো করছে না। যেমন গুম অধ্যাদেশ, এটা একটা সংস্কার, এটা জুলাই সনদের না। বিচার বিভাগ স্বাধীন করা, ব্যাংক রেগুলেশনস অ্যাক্ট থেকে শুরু করে এই সব বিষয়ে, এগুলো তো বিএনপির নোট অফ ডিসেন্টের আওতা ছিল না। এগুলো বাতিল করছে কেন? আসলে যা করছে এটা বিএনপি করছে না, এটা বিএনপি করতে বাধ্য হচ্ছে। জনগণের সাথে যতটুকু প্রতারণা করছে তাও করতে বাধ্য হচ্ছে। সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি, ডিজিএফআই এবং মার্কিন ডিপ স্টেটের যে হিসাব নিকাশ, সেই অনুযায়ী কাজ করতে বাধ্য হচ্ছে বিএনপি সরকার, নাম্বার 1। আর জুলাই সনদ বাস্তবায়নের কথা করার যে প্রতিশ্রুতি ঘোষণা করেছে, এটা জামাত জোটের আন্দোলনে অতিষ্ঠ হয়ে করেছে। তারেক রহমান অলরেডি বলে ফেলেছেন যে জামাত নাকি আওয়ামী লীগের মতো, যে একদিনও ক্ষমতায় থাকতে দিবে, শান্তিতে থাকতে দিবে না সরকারি দলকে। জামাত নাকি এরকম হয়েছে। অথচ জামাত বলছে যে না, আমরা গতানুগতিক বিরোধী দল হব না, আমরা বিরোধিতার খাতিরে বিরোধিতা করব না, আমরা সরকারকে কোঅপারেট করব, আমরা গঠনমূলক সমালোচনা করব, আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করব না। এটা জামাত স্পষ্ট বলছে। কিন্তু তারেক রহমান সেটাকে নিয়ে গেছেন যে একদিনে সরকারকে শান্তিতে থাকতে দিবে না। তো জামাত এই ছোটখাটো যে সামান্য আন্দোলন করছে, এতেই তারেক রহমান এত ভয় পেয়ে গেছেন। আর ভয় পেয়ে বলেছেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। তো দর্শক, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন, এটা আপনি পার্লামেন্টে কেন বলেন নাই? পার্লামেন্টে যখন মুলতবি প্রস্তাবের উপর 2 ঘন্টা মোট 4 ঘন্টা আলোচনা হয়েছে 2 দিন। তারেক রহমানকে আসলে পরামর্শ দিচ্ছেন কারা? কারাই বা তাকে বিভিন্ন তথ্য সরবরাহ করছেন? বেশ কয়েকদিন ধরেই এটি নিয়ে ভাবছিলাম এবং আজকে এটি নিয়ে আপনাদের সামনে খুব সংক্ষেপে কিছু আলোচনা করব। শেষ পর্যন্ত সাথে থাকবার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম এবং আদাব। আজকে মোটামুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটাই আলোচনা। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইল গিয়েছিলেন, তিনি কৃষি কার্ড বিতরণ করেছেন, ব্যাপক আয়োজন, এবং সেখানে আমরা দেখলাম যে একদম বড় করে কৃষি কার্ডের যে ছবিটা দেখলাম, সেখানে কবির হোসেন নামে একজনকে এই কৃষি কার্ডটি দেওয়া হয়েছেন। কিন্তু এখন তো অবাধ তথ্য প্রযুক্তির যুগ, এখন কোনো কিছুই আসলে লুকিয়ে রাখা যায় না। আমরা যেটা দেখলাম যে এই কবির হোসেন আসলে অরিজিনাল কৃষক না, বুয়া। তিনি আইফোন ব্যবহার করেন, গাড়িতে চলেন, বিদেশ ভ্রমণ করেন, এই সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে এসেছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো কেন, মানে বাংলাদেশে কি কৃষকের অভাব পড়েছে? মানে এত কৃষক থাকতে কেন একটা
সচ্ছল লোক যে কৃষক নয় তাকে সাজিয়ে তারেক রহমানের সামনে এই কৃষক হিসেবে এই কার্ডটি উদ্বোধন করা হলো তাকে দিয়ে। এই যে লোকটি বা যারা এই প্ল্যানটি করেছিল তাদের কি ধারণা ছিল যে এটা গোপন রাখা যাবে এবং এই কবির হোসেন কৃষক হিসেবে এস্টাবলিশড হবে? এখন এটা নিয়ে কি ভাবছেন তারেক রহমান? এই যে গতকাল আমি এমনি একটু বলেছিলাম, দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, বিশেষ করে এখানে হাসনাত আবদুল্লাহর সংসদ অধিবেশনের বক্তব্য আমরা দেখিয়েছি এবং এই বিষয়গুলো নিয়ে অসংখ্য তথ্য আমাদের কাছে এসেছে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।